চ্যানেলে স্বাগত। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, অর্গানিক কেমিস্ট্রি, হাইড্রোকার্বন। বেশ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। সেই সঙ্গে অর্গানিক কেমিস্ট্রির বেশ কিছু নতুন বিষয়, নতুন জিনিস আজকে আমরা শিখব। হাইড্রোকার্বন নিয়ে আলোচনা শুরু করি। হাইড্রোকার্বন, প্রথমে আমরা জেনে নিব হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝবো এবং হাইড্রোকার্বনের উৎসটা বা কী, এবং এই হাইড্রোকার্বন কী কাজে লাগে, এর বিস্তৃতিটা কেমন। ছোট্ট একটা আমরা যদি তথ্য মনে রাখার চেষ্টা করব, আজকে থেকে মনে রাখবে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলো, কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি। জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে। অর্থাৎ হাইড্রোকার্বন কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত। কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। বোঝা গেছে? মনে থাকবে নিশ্চয়ই। এবং সেই সঙ্গে মনে রাখবে হাইড্রোকার্বনগুলোর যে প্রধান যে উৎস, এই হাইড্রোকার্বনগুলোর প্রধান উৎস হলো পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি। এই জায়গাগুলো হলো হাইড্রোকার্বনের প্রধান উৎস। এই ধরনের হাইড্রোকার্বন যেমন এলপিজি, সিএনজি, পেট্রোল, কেরোসিন, এরা হলো হাইড্রোকার্বন। মনে থাকবে? সেই সঙ্গে মনে রাখবে যে প্রাকৃতিক যে গ্যাস আছে, প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে, মিথেন। এবং এই সমস্ত হাইড্রোকার্বনের যদি আমরা অ্যাপ্লিকেশনের ফিল্ড দেখি, তাহলে আমরা দেখব হাইড্রোকার্বন পলিমার প্রস্তুতিতে, রং শিল্পে, ওষুধ প্রস্তুতিতে ব্যাপক হারে কিন্তু এই হাইড্রোকার্বন ব্যবহার হয়। প্রস্তুতিতে হাইড্রোকার্বন ব্যবহৃত হয়। এই হলো ছোট্ট একটা ভূমিকা আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করলাম, ভীষণ ইম্পর্টেন্ট। এবং মূলত একাদশ শ্রেণীতে হাইড্রোকার্বন আমরা প্রথম বিস্তারিত আলোচনা করি বলে অনেক নতুন নতুন বিষয় আসে। ফলে খুব ধীরে ধীরে খুব ভালো করে ক্লাসটা কিন্তু ফলো করা দরকার। তবে হাইড্রোকার্বন সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হবে এবং পরবর্তীতে হাইড্রোকার্বন বোঝা অনেক সহজ হবে। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আজকে শুরু করলাম আলোচনা, সেই চ্যাপ্টারটা হলো হাইড্রোকার্বন। এবং হাইড্রোকার্বন বলতে আমরা সেই যৌগগুলোকে বুঝবো যে সমস্ত যৌগ শুধু কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত। এরা মূলত পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা হলো এদের প্রধান উৎস। আমরা যে রান্নার গ্যাসটা ব্যবহার করি, এলপিজি বা সিএনজি বা পেট্রোল, কেরোসিন যাই বলো, এই যৌগগুলো হলো এক ধরনের হাইড্রোকার্বন। প্রাকৃতিক গ্যাসে মিথেন পাওয়া যায় অধিক পরিমাণে। সেই সঙ্গে এদের যদি অ্যাপ্লিকেশনের ফিল্ড দেখি, তাহলে আমরা দেখব পলিমার প্রস্তুতি, রং শিল্পে, ওষুধ প্রস্তুতিতে ব্যাপকভাবে হাইড্রোকার্বন ব্যবহৃত হয়। বোঝা গেছে? এই ধরনের হাইড্রোকার্বন নিয়ে আমরা এদের প্রস্তুতি, এদের বিভিন্ন ধর্মগুলো আলোচনা করব। এবং সেই ধর্মগুলো আলোচনা করতে গিয়ে বিভিন্ন ধরনের যে বিক্রিয়া আসবে, অর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করব। আমরা প্রথমে হাইড্রোকার্বনের নামকরণটা একটা দেখে নিব। আইইউপিসি পদ্ধতিতে হাইড্রোকার্বনের নামকরণ আমরা দেখেছি, প্রথম চ্যাপ্টারে আমরা দেখেছি, আলোচনা করেছি। আজকে একটু রিপিট করে নেব। আইইউপিসিতে হাইড্রোকার্বনের নামকরণ। তার আগে হাইড্রোকার্বনের আর একটু পরিচিতি আমরা নিয়ে নিব, যে হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করব। সম্পৃক্ত
এবং এই সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন যেখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে না, সম্পৃক্ত হাইড্রোকার্বন মনে থাকবে। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বিভিন্ন শ্রেণীতে যদি ভাগ করা হয় তাহলে একটা ভাগ হলো হাইড্রোকার্বনের অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে অ্যালকেন বলা হয়, অ্যালকেন মনে থাকবে। আর এই ধরনের অ্যালকেনের যদি আমরা সাধারণ সংকেত দেখি, সাধারণ সংকেত, তাহলে এদের সাধারণ সংকেত হবে RH, যেখানে R হলো অ্যালকিল গ্রুপ। এদের যদি আণবিক সংকেত দেখি, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনগুলোর যদি আণবিক সংকেত দেখা হয় তাহলে এদের আণবিক সংকেতটা হবে CnH2n+2, এটা হলো এদের আণবিক সংকেত। সেই সঙ্গে মনে রাখবে এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে প্যারাফিন বলা হয়, প্যারাফিন বলা হয়। কেন বলা হয় জানো? প্যারাফিন বলা হয়। আবার বলছি, হাইড্রোকার্বনের আমরা বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন হয়, এই মুহূর্তে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করছি যাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, মনে থাকবে। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলা হবে? এই কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে না, ত্রিবন্ধন থাকে না যে সমস্ত হাইড্রোকার্বনে, তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। এদেরকে আবার অ্যালকেনও বলা হয়। এদের প্যারাফিন বলা হয়। কেন বলা হয়? কারণ জানো কেন এদের প্যারাফিন বলা হয়? কারণ এদের রাসায়নিক সক্রিয়তা খুব কম। রাসায়নিক সক্রিয়তা এদের খুব কম হয়, এদেরকে পেরিফিন বলা হয়। রাসায়নিক সক্রিয়তা খুব কম। আর এই ধরনের সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনে যে কার্বন পরমাণুগুলো আছে, সেই কার্বন পরমাণুগুলোর সংকরায়ন মনে রাখবে, সবগুলো কার্বন পরমাণু, সব কার্বন পরমাণুর সংকরায়ন, সব কার্বন পরমাণুর সংকরায়ন হয় sp3। এই হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেনের ছোট্ট একটা পরিচিতি। মনে রাখবে, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না তাদের বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত হলো RH, যেখানে R হলো অ্যালকিল গ্রুপ। আণবিক সংকেত হলো CnH2n+2, এই হলো আণবিক সংকেত। এদেরকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন বলার কারণ হলো এদের রাসায়নিক সক্রিয়তা খুব কম। আর সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রত্যেকটা কার্বন পরমাণু সংকরায়ন sp3। আমরা এরকম সম্পৃক্ত হাইড্রোকার্বনের যে নামকরণ IUPACতে, সেই নামকরণটা একটু আর একবার দেখে নিব। আমরা একটা ক্লাসে IUPACর প্রথম যে অর্গানিক কেমিস্ট্রির প্রথম ক্লাসগুলোতে আমরা বিভিন্ন শ্রেণীর হাইড্রোকার্বন, বিভিন্ন যে অর্গানিক কেমিস্ট্রি বিভিন্ন শ্রেণীর যে যৌগগুলো আছে তাদের নামকরণ আমরা বিস্তারিত আলোচনা করেছি IUPACতে। আমরা এবার একটু সম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকেন শ্রেণীর IUPACতে নামকরণ করে নিব। অ্যালকেনের IUPAC নামকরণটা আমরা একটু দেখে নেব। তো নামকরণ করার ক্ষেত্রে কিছু নিয়ম, ছোট ছোট দুই একটা নিয়ম আমাদের মনে রাখার দরকার হয়। যেমন দীর্ঘ শৃঙ্খল গঠন, দীর্ঘ শৃঙ্খল গঠন, সেই ক্ষেত্রে পরের নম্বর প্রদান, নম্বর সহ শাখা উল্লেখ, শাখা উল্লেখ। তারপরে আমরা জানি কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ প্লাস n কথাটা যুক্ত করতে হয়। এই হলো ছোট্ট নামকরণের নিয়ম। এবং সেক্ষেত্রে আমরা জানি শাখা স্বর্ণ, একাধিক শাখা যদি থাকে তাহলে ডাই ট্রাই কথাগুলো বলি। সেই সঙ্গে ভিন্ন ভিন্ন শাখা থাকে, অ্যালফাবেটিক্যালি আমরা বলি। সে এ বিষয়ে কারো যদি দরকার হয় তাহলে সে আগের ক্লাসের যে ভিডিও আছে সেই ভিডিও থেকে IUPACর নামকরণটা একটু দেখে নিতে হবে, বিস্তারিতভাবে বলা আছে। এখানে জাস্ট একদম আমরা রিপিটের জন্য ছোট্ট একটা ধারণাটাকে মনে করে নেওয়ার চেষ্টা করলাম। আমরা যদি দেখি তাহলে এই যৌগর নাম কি হবে, মনে করো CH3, CH3,
CH2CH3 এই যৌগটার আমরা নাম আইইউপিসিতে করব। তাহলে আমরা প্রথমে দীর্ঘ শৃঙ্খল 1 2 3 4 এই 4টা কার্বনকে দীর্ঘ শৃঙ্খল তৈরি করা যাবে। সেই সঙ্গে নম্বর প্রদান মনে রাখবেন, নম্বর প্রদানে যেদিকে শাখা কাছে আছে সেদিক দিয়ে নম্বর শুরু করতে হয়। তাহলে 1 2 3 4 নম্বর প্রদান হয়ে গেল। শাখা আছে 2 নম্বরে, শাখাটা মিথাইল, তাহলে শাখা দিয়ে শুরু হবে 2 মিথাইল হলো। এবার কার্বন সংখ্যা নিচে মিথির 4টা কার্বন থাকার জন্য বিউট, তার সাথে এন কথাটা যুক্ত হবে, ফলে এই যৌগটার নাম হবে 2 মিথাইল বিউটেন। বোঝা গেছে? আমরা যদি আরেকটা যৌগ দেখি আইইউপিসিতে নাম কি হবে, এই যৌগটার আইইউপিসিতে নাম কি হবে, তাই কিনা বলো? তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন নেই, সম্পৃক্ত হাইড্রোকার্বন 1 2 3 এই দুটো শাখা 2 নম্বরে, তাহলে কিভাবে উল্লেখ করব? 2 2 দুটো শাখার জন্য ডাইমিথাইল 2 2 ডাইমিথাইল, আর 3টা কার্বন থাকার জন্য প্রপ, তার সাথে এন যুক্ত হবে, ফলে 2 2 ডাইমিথাইল প্রোপেন। এইভাবে খুব সহজে কিন্তু আমরা নামগুলো বলতে পারি। তোমরা বলো তো তাহলে এই যৌগটার নামকরণ, এটার নাম আইইউপিসিতে কি হবে? এই যৌগটার নাম আইইউপিসিতে কি হবে? আমরা আবার হাইড্রোকার্বনগুলোর প্রস্তুতিতে চলে যাব। হাইড্রোকার্বনগুলোর কিভাবে আমরা তৈরি করতে পারি বিভিন্ন জায়গা থেকে। এই নামকরণের পর আমরা হাইড্রোকার্বন যেটা নিয়ে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেনের প্রস্তুতি নিয়ে কথা বলবো। অ্যালকেনের প্রস্তুতি, বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, বিভিন্ন জায়গা থেকে অ্যালকেন প্রস্তুত করা যেতে পারে, এবং বিভিন্ন জায়গাগুলো উদ্দেশ্য বিক্রিয়াগুলোকে মনে রাখা। এবং বিক্রিয়াগুলো মূলত 3টা পার্ট থাকে: বিক্রিয়ক পদার্থ, বিকারক আর বিক্রিয়াজাত পদার্থ। পরীক্ষায় এই 3টের মধ্যে 2টো দেওয়া থাকতে পারে, একটা শনাক্ত করতে, খানিকটা ভাজ্য ভাজক ভাগফলের মতন। এই 3টা পার্টের মধ্যে 2টো হয়তো ABC, 3টা পার্ট, এক একটা বিক্রিয়ায় মোটামুটি 3টা পার্ট থাকে: বিক্রিয়ক, বিকারক, বিক্রিয়াজাত পদার্থ। এই 3টা পার্টের মধ্যে 2টো পরীক্ষা দেওয়া থাকবে, একটা শনাক্ত করতে হয়। এই টার্গেটে কিন্তু বিক্রিয়াগুলোকে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তো বিভিন্ন জায়গা থেকে আমরা হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেন তৈরি করতে পারি। আমরা দেখব অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি বিভিন্ন জায়গা থেকে তৈরি করা গেল। ওরকম প্রথম পদ্ধতি আমরা যেটা দেখব, সেটা প্রথম পদ্ধতি আমরা অ্যালকিল হ্যালাইড থেকে, মনে রাখবে বিভিন্ন জায়গা থেকে অ্যালকেন প্রস্তুতি, বিভিন্ন জায়গা থেকে অ্যালকেন প্রস্তুতি আছে। প্রথম যেটা আমরা দেখব অ্যালকিন থেকে, অ্যালকিন। এবং যেহেতু অর্গ্যানিক কেমিস্ট্রি বেশিরভাগ টার্মে আমাদের কাছে অজানা মনে হবে, ধীরে ধীরে খুব মনোযোগ সহকারে ক্লাস কিন্তু ফলো করতে হবে, তবে অর্গ্যানিক কেমিস্ট্রি একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছানো যাবে। তো আমরা অ্যালকেনের প্রস্তুতির পদ্ধতি প্রথম পড়লাম অ্যালকিন থেকে। কি আমরা বিজারণ দ্বারা, যদি আমরা কি বলবো, নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে, এই হলো অনুঘটক। আর কি হাইড্রোজেন দ্বারা বিজারণ, হাইড্রোজেন দ্বারা বিজারণ মনে থাকবে। তাহলে এই সমস্ত অনুঘটকের উপস্থিতি হাইড্রোজেন দ্বারা যদি বিজারিত করা যায় অ্যালকিনকে, তাহলে অ্যালকিন অ্যালকেনে বিজারিত হবে। অর্গ্যানিক কেমিস্ট্রির এই বিক্রিয়াটা আজকে থেকে আমরা মনে রাখব। যেমন এই যৌগটার নাম ইথিলিন, এরকে যদি হাইড্রোজেন দ্বারা বিজারিত করি, এদের মধ্যে যে কোনো একটা অনুঘটক দিয়ে, মনে করো নিকেল চূর্ণ বা রেনি নিকেলও হতে পারে, তাহলে এই ইথিলিন অ্যালকিনটা অ্যালকেনে বিজারিত হবে, অ্যালকেনে বিজারিত হবে। এবং এই যৌগটার নাম হলো ইথেন। আর এই হলো অ্যালকেন প্রস্তুতির প্রথম বিক্রিয়া। এইভাবে আমাদের পড়তে হবে, মনে থাকবে? বোঝা গেছে নিশ্চয়ই। এবং অটোমেটিক হাইড্রোজেন মনে রাখবে সবসময় কার্বনের যোজ্যতা 4-এর কমও হবে না, বেশি হবে না। ফলে দেখো দুদিকে 2টো হাইড্রোজেন ঢুকে গেছে, দ্বিবন্ধনটা এক বন্ধন হয়ে গেছে, 4 যোজ্যতা পূর্ণ হয়ে গেছে। অটোমেটিক এটা লিখতে শিখতে হবে, প্রত্যেকটা বিক্রিয়া ধীরে ধীরে বুঝতে শিখতে হবে, মনে থাকবে তো? এইভাবে ধীরে ধীরে জৈব রসায়নের বিক্রিয়াগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এই হলো অ্যালকিন থেকে 1 নাম্বার পদ্ধতি।
নম্বর পদ্ধতি যদি আমরা দেখি, অ্যালকাইন থেকে সেম বিক্রিয়ায় আমরা অ্যালকাইন থেকে তৈরি করতে পারি। অ্যালকাইন থেকে একই রকম কি নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটক হিসাবে এবং হাইড্রোজেন দ্বারা বিজারণ, এই অনুঘটকের উপস্থিতিতে মনে হয় হাইড্রোজেন দ্বারা যদি বিজারিত করা যায়, যেমন দেখো অ্যালকাইন ত্রিবন্ধনওয়ালা যৌগগুলোকে অ্যালকাইন বলা হয়। এর নাম অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিনকে যদি হাইড্রোজেন দ্বারা বিজারিত করি, এই যে মনে করো রেনি নিকেল দিলাম বা নিকেল প্লাটিনাম চূর্ণ দেওয়া হলো, প্লাটিনাম চূর্ণ, তাহলে কি হবে, 2 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অণু হাইড্রোজেন দুদিকে ঢুকে যাবে, ফলে CH3 ইথেন হবে। এইভাবে এই হলো 2 নম্বর পদ্ধতি অ্যালকাইন থেকে। ফলে অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছি। বিক্রিয়াগুলো প্রত্যেকটা বিক্রিয়া মনে রাখার চেষ্টা করতে হবে। আজকে থেকে মনে রাখার চেষ্টা করতে হবে যে অ্যালকিনকে যদি হাইড্রোজেন দ্বারা বিজারিত করা যায় নিকেল চূর্ণের অনুঘটকের উপস্থিতিতে, তাহলে অ্যালকেনে বিজারিত হয়। সেই সঙ্গে মনে রাখতে হবে অ্যালকাইন যদি হয়, অ্যালকাইন আবার হাইড্রোজেন দ্বারা যদি বিজারিত করা হয় প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে, তার অ্যালকাইনগুলো অ্যালকেনে বিজারিত হয়। এই হলো অ্যালকিন বা অ্যালকাইন থেকে আমরা হাইড্রোকার্বন প্রস্তুত করতে পারি। মনে থাকবে তো? এরপরে আমরা দেখব আরও অন্যান্য জায়গা থেকেও অ্যালকেন তৈরি করতে পারি। আমরা অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করতে পারি। অ্যালকিল হ্যালাইডকে যদি HCl, জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই জাতীয় বিজারক পদার্থ দিয়ে যদি বিজারিত করা যায়, তাহলে আমরা অ্যালকেন তৈরি করতে পারি অ্যালকিল হ্যালাইড থেকে। কি, যেমন মনে রাখবে কি জিঙ্ক HCl হতে পারে, জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, বা জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হতে পারে, অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড হতে পারে, আরও হতে পারে। মোটামুটি মনে রাখার চেষ্টা করবে। এই সমস্ত দিলে কিন্তু কি হবে, বিজারণ ঘটে। এই সমস্ত দ্বারা বিজারণ ঘটে, অ্যালকিল হ্যালাইড কি হয়, অ্যালকেনে বিজারিত হয়। বুঝে গেছে? এই হলো অ্যালকিল হ্যালাইড থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। এরকম যদি একটা আমরা বিক্রিয়া নিই, এই যৌগটার নাম ইথাইল আয়োডাইড। এই ইথাইল আয়োডাইডকে যদি আমরা দেখো, এদের মধ্যে যে কোনো একটা দিয়ে যদি বিজারিত করি, যেমন মনে করো জিঙ্ক HCl দিয়ে বিজারিত করি, তাহলে অ্যালকিল আয়োডাইড অ্যালকেনে বিজারিত হবে, ইথেনে বিজারিত হবে। এই হলো এই বিজারকগুলো, জিঙ্ক HCl, জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড। নামগুলো মনে রাখার চেষ্টা করবে। বোঝা গেছে? যে নতুন নাম যার কাছে যেটা নতুন মনে হবে সেটাকে অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এরা সব বিজারক হিসাবে আচরণ করে এবং এরা কি করে, অ্যালকিল হ্যালাইডকে অ্যালকেনে বিজারিত করে। যেমন একটা উদাহরণ আমি দিয়েছি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে এরকম যদি হয়, তাহলে CH3CH2Cl, একে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া যায়, তাহলে বলো তো কী হবে? আমরা চলে যাব পরের বিক্রিয়ায়। 3 নম্বর বিক্রিয়া আমরা দেখলাম অ্যালকিল হ্যালাইডকে যদি জিঙ্ক HCl, জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা জিঙ্ক কপার কাপল অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে বিজারিত করা যায়, তাহলে অ্যালকিল হ্যালাইড অ্যালকেনে বিজারিত হয়। কার্বন সংখ্যা সেম থাকে, অ্যালকেনে বিজারিত হবে। আমরা পরের পদ্ধতি চলে যাব। চতুর্থ পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো অ্যালডিহাইড কিটোন থেকে। অ্যালডিহাইড কিটোন
এবং খুব ভালো একটা পদ্ধতি অ্যালডিহাইড কিটোন পদ্ধতিটা মনে রাখার চেষ্টা করবে। অ্যালডিহাইড কিটোন থেকে এটা একটা নামে নামে বিক্রিয়া, নাম বিক্রিয়া যাদেরকে আমরা বলি ভীষণ ইম্পর্টেন্ট। এই নামে নামে যে জৈব রসায়নের নেম রিয়াকশন বলা হয়, বেশ কিছু নেম রিয়াকশন 11-12 মিলে আমরা পাবো। এই নেম রিয়াকশনগুলোকে কিন্তু আলাদা করে মনে রাখার চেষ্টা করতে হয়। তো এই বিক্রিয়াটার নাম ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ, এটা অ্যালডিহাইড কিটোন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এক্ষেত্রে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl বিক্রিয়াটা ঘটে, গাঢ় HCl দ্বারা বিক্রিয়াটা ঘটে। এবং যে চেঞ্জটা হয় সেটা মনে রাখবে, CHO গ্রুপটা CH3-তে পরিণত হয় আর CO গ্রুপ CH2-তে পরিণত হয়। এই চেঞ্জটা মনে রাখবে। অ্যালডিহাইডের মধ্যে যে CHO গ্রুপ আছে সেটা CH3 হয়, আর কিটোনের মধ্যে যে CO গ্রুপটা সেটা CH2 হয়। মনে থাকবে এই চেঞ্জ হলো। যেমন আমরা যদি দুটো উদাহরণ ওরকম দিই, যেমন CH3 CHO, একে যদি জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl দেওয়া যায় তাহলে এই বিক্রিয়াটা তো আমাকে ক্যাচ করারও দরকার হয় অনেক সময়। এই বিক্রিয়াটা হলো ক্লেমেনসন বিজারণ। দেখে বুঝে যাবো অ্যালডিহাইড কিটোন, জিঙ্ক অ্যামালগাম, গাঢ় HCl, তাহলে বিক্রিয়াটা তো ক্লেমেনসন বিজারণ। এ বিষয়ে তো কোনো দ্বিমত থাকার কথা না, তাই কি না বলো? এবার কি হবে ক্লেমেনসন বিজারণে কি হয়, CHOর জায়গায় কি হবে CH3 হয়, ফলে উৎপন্ন হবে এই যৌগটা। এই যৌগটার নাম অ্যাসিটালডিহাইড। ক্লেমেনসন বিজারণে উৎপন্ন হয় ইথেন। এবং চেঞ্জ যেই জায়গাটা হয় সেই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছো কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে। এই হলো ক্লেমেনসন বিজারণ। অর্গ্যানিক কেমিস্ট্রি খুব ভালো একটা বিক্রিয়া, ইম্পর্টেন্ট বিক্রিয়াও বটে। আমরা যদি কিটোনের ক্ষেত্রে একটা বিক্রিয়া দেখি, যেমন CH3COCH3, এই যৌগটার নাম অ্যাসিটোন। একে যদি জিঙ্ক আর অ্যামালগাম গাঢ় HCl দেওয়া যায় তাহলে কি হবে বলা যাবে নিশ্চয়ই। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিলে কি হবে, ক্লেমেনসন বিজারণ হবে। কি হয়, COর জায়গায় CH2 হয়, তাহলে কি হবে, এখানে যে CO আছে COর জায়গায় CH2-তে বিজারিত হবে, ফলে এই যৌগটা উৎপন্ন হবে। এবং এই যৌগটার নামও নিশ্চয়ই বলতে পারবে যে যৌগটার নাম, 3টা কার্বন আছে, কোনো শাখা টাকা কিছু নেই, তাহলে প্রপ যোগ N, প্রোপেন। এই যৌগটার নাম হবে প্রোপেন। বোঝা গেছে? এই হলো ক্লেমেনসন বিজারণ। 4 নাম্বার পদ্ধতি। আমরা অ্যালকেনের বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আলোচনা করছি। আমরা পঞ্চম বিক্রিয়া চলে যাব। লাল ফসফরাস HI বিকারক ব্যবহার করে আমরা বিভিন্ন যৌগকে অ্যালকেনে বিজারিত করতে পারি। এবং অর্গ্যানিক কেমিস্ট্রিতে লাল ফসফরাস HI বিকারকটার ভীষণ ইম্পর্টেন্ট, এর প্রয়োগ ব্যাপক। লাল ফসফরাস HI বিকারক অর্গ্যানিক কেমিস্ট্রিতে সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা বিকারক। বিভিন্ন যৌগকে বিজারিত করে এবং বিভিন্ন যৌগ আমরা সহজে তৈরি করতে পারি। সেই জায়গাতে আমরা অ্যালকেনও তৈরি করতে পারি লাল ফসফরাস HI বিকারক ব্যবহার করে। ফলে পঞ্চম টাইপের বিক্রিয়া মনে রাখবে, লাল ফসফরাস প্লাস HI দ্বারা বিভিন্ন যৌগের বিজারণ। কি কি যৌগ হতে পারে বলো তো? যৌগগুলো যদি বলি, যেমন অ্যালকোহল হতে পারে, অ্যালকোহল বিজারণ করলেও হবে। যেমন অ্যালডিহাইড কিটোন হতে পারে, অ্যালডিহাইডের বিজারণ করলেও হবে। কিটোনের বিজারণও হয়, অ্যাসিডের বিজারণও হয়। দেখো এতগুলো যৌগ থেকে আমরা অ্যাসিডও হতে পারে, মনে থাকবে কথাটা। কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড। এই সমস্ত যৌগকে যদি বিজারিত করা যায় লাল ফসফরাস HI দ্বারা, তাহলে অ্যালকেন পাওয়া যায়। ব্যাপক প্রয়োগ লাল ফসফরাস HI। আমরা 2-1টা বিক্রিয়া দেখে নিব। যেমন CH3CH2OH, এই যৌগটার নাম ইথানল। ইথানলকে যদি লাল ফসফরাস আর HI দেওয়া যায়, লাল ফসফরাস প্লাস HI যদি দেওয়া যায়, তাহলে এই গ্রুপটা CH3-তে বিজারিত হবে। ফলে কি উৎপন্ন হবে, CH3
এই গ্রুপটা এই গ্রুপে বিজারিত হলো এবং ইথানল থেকে আমরা ইথেন পাবো। বোঝা গেছে? আমরা যদি আরেকটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি, যেমন মনে করো কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডকে যদি লাল ফসফরাস আর এইচআই দেওয়া যায় তাহলে কি হবে? বিজারিত হবে। কিসে বিজারিত হবে? অ্যালকেনে বিজারিত হবে। কি চেঞ্জিং এই COOH গ্রুপটা CH3-তে বিজারিত হয়, তাহলে কি উৎপন্ন হবে বলো তো? CH3, এই ইথেন, এই যৌগটার নাম অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেছে? অ্যাসিটিক অ্যাসিড। ফলে লাল ফসফরাস এইচআই সাহায্যে আমরা বিভিন্ন যৌগকে কিন্তু সহজে অ্যালকেনে বিজারিত করতে পারি। তোমরা বলতে পারবে তাহলে CH3COCH3 একে যদি লাল ফসফরাস আর এইচআই দেওয়া যায় তাহলে উৎপন্ন যৌগটা কি হবে? এই হলো লাল ফসফরাস আর এইচআই। মনে রাখবে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এই সমস্ত যৌগকে লাল ফসফরাস আর এইচআই দ্বারা যদি বিজারিত করা যায় তাহলে এই সমস্ত যৌগ অ্যালকেনে বিজারিত হয়। উদাহরণ হিসাবে যেমন আমরা দেখলাম ইথানলকে যদি লাল ফসফরাস এইচআই দ্বারা বিজারিত করা যায় তাহলে ইথানলের CH2OH গ্রুপটা CH3-তে বিজারিত হয়। অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া ঘটানো যায় কার্বক্সিলিক অ্যাসিডের সাথে তাহলে COOH গ্রুপটা CH3-তে বিজারিত হয়। একই রকমভাবে আমরা অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রেও কিন্তু খুব সহজে যৌগগুলোকে আমরা তৈরি করতে পারি। আমরা পরের পদ্ধতিতে চলে যাব। গ্রিগনার্ড বিকারক অর্গানিক কেমিস্ট্রিতে আর একটা বিকারক যার প্রয়োগ ব্যাপকতর, আমরা বললেও ভুল বলা হবে না। গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি অ্যালকোহল তৈরি করতে পারি। আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামিন, সব শ্রেণীর যৌগই কিন্তু গ্রিগনার্ড বিকারকের সাহায্যে তৈরি করা যেতে পারে। গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমরা অ্যালকেনও তৈরি করতে পারি। ফলে সেই বিক্রিয়া আমরা মনে রাখার চেষ্টা করব। গ্রিগনার্ড বিকারক দ্বারা মনে থাকবে। বা গ্রিগনার্ড কি? আর্দ্র বিশ্লেষণ। গ্রিগনার্ড বিকারকের যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে আমরা আর্দ্র বিশ্লেষণ দ্বারা খুব সহজে কিন্তু অ্যালকেন তৈরি করতে পারি। যেমন গ্রিগনার্ড বিকারকের যদি একটা উদাহরণ নেওয়া হয়, মিথাইল ম্যাগনেসিয়াম, এই যৌগটার নাম মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে যদি জলের আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মিথেন উৎপন্ন হবে। তার সাথে আরেকটা যৌগ তৈরি হবে MgOH-Br। এই হলো, বোঝা গেছে? এখানে বিক্রিয়াটাকে যদি মনে রাখতে যাও, যে বিক্রিয়াটাকে আমরা মনে রাখার জন্য এইভাবে লিখতে পারি, এর সাথে যখন জলকে আমরা এইভাবে লিখি তখন এই অংশটা জলের সাথে এই যে এটা যুক্ত হয়, মিথেন তৈরি হয়, আর এটার সাথে এই পার্টটা যুক্ত হয়, ওটা তৈরি হয়। ফলে মনে রাখার জন্য আমরা খুব সহজে কিন্তু এইভাবে মনে রাখতে পারি যে জলের একটা অংশ এই আর গ্রুপটার সাথে যুক্ত হবে এবং হাইড্রোকার্বন তৈরি হবে, ফলে মিথেন উৎপন্ন হবে এক্ষেত্রে। বোঝা গেছে? এখানে নোটবুক দিয়ে মনে রাখার চেষ্টা করবে। গ্রিগনার্ড বিকারকের একটু নোটবুক মনে রাখার চেষ্টা করবে যে গ্রিগনার্ড বিকারকটা কাকে বলবো। এটা তো বুঝলাম গ্রিগনার্ড বিকারকের সাথে জলের আর্দ্র বিশ্লেষণে অ্যালকেন তৈরি হয়, তো গ্রিগনার্ড বিকারক কাকে বলে? তো মনে রাখবে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়ায় উৎপন্ন অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড
যার সাধারণ সংকেত RMgX, এই অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলা হয়? গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক, বোঝা গেছে? তাহলে অ্যালকিল হ্যালাইডের সাথে শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়ায় যে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডগুলো তৈরি হয় যাদের সাধারণ সংকেত RMgX, তাদের বলা হয় গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই গ্রিগনার্ড বিকারকে কার্বন সরাসরি, মনে রাখবে, কার্বন সরাসরি ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত থাকে, ম্যাগনেসিয়ামের সঙ্গে ধাতুর সাথে যুক্ত থাকে। কার্বন পরমাণু সরাসরি ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত থাকে। আর জৈব যৌগে কার্বন পরমাণু সরাসরি যদি ধাতুর সাথে যুক্ত থাকে তখন তাদের বলা হয় জৈব ধাতব যৌগ। জৈব ধাতব অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড, জৈব ধাতব যৌগ বলা হয়। মনে থাকবে, অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড বলা হয় সেই যৌগগুলোকে, যে সমস্ত যৌগে ধাতুর সাথে কার্বন পরমাণু সরাসরি যুক্ত থাকে। তো গ্রিগনার্ড বিকারকগুলোকে আমরা জৈব ধাতব যৌগ বলে থাকি, কারণ গ্রিগনার্ড বিকারকে কার্বন পরমাণু ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে যুক্ত থাকে। মনে থাকবে কথাটা? তাহলে আমরা একটা ছোট্ট নোটবুক জেনে নিলাম। অ্যালকিল হ্যালাইডের সাথে ইথার মাধ্যমে, শুষ্ক ইথার মাধ্যমে যদি ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া ঘটানো যায় তাহলে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড যে যৌগগুলো উৎপন্ন হয় তাদের বলা হয় গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকে কার্বন পরমাণু সরাসরি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে যুক্ত থাকায় গ্রিগনার্ড বিকারকগুলোকে বলা হয় অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড, জৈব ধাতব যৌগ। আর এই ধরনের অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড বা গ্রিগনার্ড বিকারকের সাথে যদি জলের আর্দ্র বিশ্লেষণ ঘটানো যায় তাহলে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। এভাবে আমরা খুব সহজে কিন্তু অ্যালকেন প্রস্তুত করতে পারি। আমরা পরের পদ্ধতিতে চলে যাব। আমরা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের যদি সোডিয়াম লবণের সোডা লাইম আর তাপ দিয়ে উত্তপ্ত করা যায় তাহলে কিন্তু অ্যালকেন পাওয়া যায়। মনে থাকবে কি বললাম? অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে, মনে রাখবে কি, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা হাইড্রোকার্বন অ্যালকেন প্রস্তুত করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে কি দ্বারা? সোডা লাইম, সোডা লাইম প্লাস তাপ দ্বারা। মনে থাকবে সোডা লাইমের সংকেত আজকে থেকে মনে রাখবে। অর্গানিক কেমিস্ট্রিতে সোডা লাইম বহু জায়গায় আসবে। সোডা লাইমের সংকেত মনে রাখবে, ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। আর কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি সোডা লাইম তাপ দেওয়া যায় তাহলে হাইড্রোকার্বন তৈরি হয়, ডিকার্বক্সিলেশন, CO2 বেরিয়ে যায়। মনে রাখবে CO2 বেরিয়ে যায়, নির্গমন ঘটে। মনে থাকবে CO2 এর নির্গমন ঘটে, ডিকার্বক্সিলেশন বলা হয়। এই সমস্ত ছোট ছোট বক্তব্য, ছোট ছোট তথ্য মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে জৈব রসায়নের একটা ভালো জায়গায় আমরা পৌঁছাবো। তো আমরা একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করব। CH3CONA, এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এর নাম হলো সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট, এই সোডিয়াম অ্যাসিটেটকে যদি সোডা লাইম আর তাপ দিয়ে উত্তপ্ত করা হয়, সোডা লাইম তাপ, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? এই ডিকার্বক্সিলেশন, CO2 বেরিয়ে চলে যাবে। মনে থাকবে। আর তৈরি হবে যেটা মিথেন তৈরি হবে। বোঝা গেছে? মিথেন তৈরি হবে। ঠিক আছে? যেই জায়গাটা যদি আমরা বিক্রিয়াটা দেখি তাহলে বিক্রিয়াটা কিন্তু এই জায়গাটা মিলে একটা তৈরি হবে, এই জায়গাটা মিলে Na2CO3, আর এই হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হবে এবং এটা তৈরি হবে। খুব সহজ একটা বিক্রিয়া। বোঝা গেছে? আমরা যদি আর একটা উদাহরণ নিই, CH3CH2CONA, এর সাথে যদি আমি সোডা লাইম সহ যদি উত্তপ্ত করি তাহলে বলো তো কী হবে? একই রকম উপরে বিক্রিয়াটার মতো নিচের বিক্রিয়াটা ঘটালে কী হবে? এভাবে আমরা খুব সহজে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে কিন্তু আমরা অ্যালকেন তৈরি করতে পারি। মনে থাকবে তো? সেই সঙ্গে সোডা লাইম যে
সোডা লাইমের সংকেতটা আজকে থেকে মনে রাখবে। এই খুব ভালো একটা বিকারক, বিভিন্ন বিক্রিয়ায় কিন্তু এই বিকারকটা কাজে লাগানো হয়, বিভিন্ন জায়গায় এই বিক্রিয়াটা কাজে লাগে, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলে, এবং কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি সোডা লাইম তাপ দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইড্রোকার্বন উৎপন্ন। এবং কোন জায়গাটা বেরিয়ে গিয়ে কি হয়, এখানে বেরিয়ে গিয়ে কি বেরিয়ে যাচ্ছে, NO2CO3 বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি এটা বেরিয়ে যাচ্ছে, আর এইখানকার হাইড্রোজেনটা এসে এর সাথে যুক্ত হচ্ছে, ফলে খুব সহজে কিন্তু আমরা এই বিক্রিয়াগুলো লিখতে পারি। এই হলো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ সোডা লাইম তাপ দিয়ে উত্তপ্ত করলে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন পাই। আরও আমাদের পদ্ধতি আছে, আমরা পরের পদ্ধতিতে চলে যাব। অর্গানিক কেমিস্ট্রিতে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, বহু চ্যাপ্টারে জড়িয়ে আছে। বিক্রিয়াটার নাম হলো ভার্জ বিক্রিয়া। ভার্জ মনে রাখবে, বিক্রিয়াটাকে ঊর্জ বলা হয়, ভার্জ বা ঊর্জ। ভার্জ বা ঊর্জ বিক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, এবং এই নামে নামে যে ন্যাম বিক্রিয়াগুলো বারবার বলা হচ্ছে এদেরকে ন্যাম রিয়াকশন বলা হয়, এবং ন্যাম রিয়াকশনের গুরুত্ব অর্গ্যানিক কেমিস্ট্রিতে সাংঘাতিক। ন্যাম রিয়াকশন যে যত বেশি মনে রাখতে পারবে অর্গ্যানিক কেমিস্ট্রিতে সে তত ভালো জায়গায় থাকতে পারবে। তো আমরা এর আগে ক্লেমেনশন বিজারণ দেখলাম, এইমাত্র আমরা দেখব ভার্জ বা ঊর্জ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কে অংশগ্রহণ করে, অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া। এটা ছোট্ট স্টেটমেন্টের আকারে মনে রাখার চেষ্টা করব, অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া। তাহলে ঊর্জ বা ভার্জ বিক্রিয়া হলো অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া। মনে থাকবে ধাতব সোডিয়ামের উপস্থিতিতে, ধাতব সোডিয়াম এর উপস্থিতি, ধাতব সোডিয়ামের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, এবং ধাতব সোডিয়াম বিজারক হিসাবে কাজ করে, এখানে বিজারক। সেই সঙ্গে শুষ্ক ইথার মাধ্যম, শুষ্ক ইথার মাধ্যম, শুষ্ক ইথার মাধ্যমটা কি, এখানে ইথার মাধ্যমটা মনে রাখবে, শুষ্ক যে ইথার মাধ্যম এটা বিজারক হিসাবে কাজ করে, আর এটা মাধ্যম হিসাবে কাজ করে, শুষ্ক ইথারটা মাধ্যম হিসাবে কাজ করে, মনে থাকবে এই মাধ্যমে বিক্রিয়াটা ঘটে। সেই সঙ্গে আরও মনে রাখবে দুই অণু বিক্রিয়া করে, দুই অণু বিক্রিয়া করে, মনে থাকবে দুই অণু বিক্রিয়া করে। আরও তথ্য মনে রাখার চেষ্টা করবে, অ্যালকিল হ্যালাইডে যে কার্বন তার দ্বিগুণ কার্বন উৎপন্ন হয়। অ্যালকিল হ্যালাইডের কার্বন সংখ্যা যে আছে, কার্বন সংখ্যার দ্বিগুণ উৎপন্ন হয়, দ্বিগুণ কার্বন উৎপন্ন হয়, বোঝা গেছে। সেই সঙ্গে আরও মনে রাখবে এই পদ্ধতিতে কিন্তু মিথেন তৈরি করা যায় না, মনে রাখবে এই যে ভার্জ পদ্ধতিতে মিথেন তৈরি করা যায় না, মিথেন তৈরি হয় না। সেই সঙ্গে আরও তথ্য মনে রাখার চেষ্টা করবে, অপ্রতিসম কার্বনের জন্য এই পদ্ধতি ভালো নয়, অপ্রতিসম অ্যালকেনের জন্য, অপ্রতিসম অ্যালকেনের জন্য উপযুক্ত নয়। এই হলো ভার্জ বা ঊর্জ বিক্রিয়ার স্টেটমেন্ট, নিশ্চয় মনে থাকবে। তাহলে ভার্জ বা ঊর্জ বিক্রিয়া বলে অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা প্রথম আজকে মুখোমুখি হলাম। সেই সঙ্গে আজকে থেকেই আমরা মনে রাখার চেষ্টা করব ভার্জ বা ঊর্জ বিক্রিয়া কে অংশগ্রহণ করে, কোন যৌগগুলো অংশগ্রহণ করে বলো তো, অ্যালকিল হ্যালাইডগুলো। কোন মাধ্যমে, ইথার মাধ্যমে, ধাতব সোডিয়াম বিজারকের উপস্থিতিতে কি হয়, অ্যালকেন উৎপন্ন হয়, দুই অণু বিক্রিয়া করে। এবং এক্ষেত্রে মনে রাখবে অ্যালকিল হ্যালাইডে যে কার্বন সংখ্যা, সেই কার্বন সংখ্যা দ্বিগুণ কার্বন উৎপন্ন হয়। এই ভার্জ বিক্রিয়ায় কিন্তু মিথেন তৈরি করা যায় না, যেহেতু দ্বিগুণ তৈরি হয়, মিথেন একটা কার্বন, ফলে এই মিথেন কিন্তু তৈরি করা যায় না। সেই সঙ্গে বিজোড় কার্বন, অপ্রতিসম কার্বনযুক্ত অ্যালকেন কিন্তু উপযুক্ত নয়। আমরা এবার উদাহরণ দেওয়ার চেষ্টা করব ভার্জ বিক্রিয়ার উদাহরণ, যেমন দেখো CH3 অ্যালকিল হ্যালাইড, ধাতব সোডিয়াম, মনে থাকবে, প্লাস অ্যালকিল হ্যালাইড, একে যদি আমি শুষ্ক ইথার যদি বলি, শুষ্ক ইথার মাধ্যমে, তাহলে এই জায়গা থেকে এটা বাদ যাবে এবং এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে, ফলে তৈরি হবে CH3। এটা হলো মিথাইল ক্লোরাইড।
আর এটা হলো ইথেন। এই হলো ভার্জ বিক্রিয়া বা উর্জ বিক্রিয়া, খুব ভালো একটা বিক্রিয়া, মনে রাখার চেষ্টা করবে। যেমন আমরা আরেকটা উদাহরণের যদি দেখি, CH3CH2Br প্লাস সোডিয়াম ইথার, ঠিক আছে, প্লাস Br CH2CH3, তাহলে কি হবে বলো তো? এখানে এই জায়গা থেকে এটা বাদ যাবে, এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। খুব সহজে আমরা কিন্তু বিক্রিয়ার প্রোডাক্টটা লিখতে পারি এবং আজকে থেকে মনে রাখবে। যেমন বিউটেন, যেমন ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড, বোঝা গেছে? এই হলো ভার্জ বিক্রিয়া, খুব ভালো বিক্রিয়া, ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে রাখবে আজকে থেকে। তাহলে ভার্জ বিক্রিয়া হলো একটা বিক্রিয়া যেটা অ্যালকিল হ্যালাইড অংশগ্রহণ করে, যার সাহায্যে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। ধাতব সোডিয়াম বিজারকের ভূমিকা পালন করে, শুষ্ক ইথার মাধ্যম হিসাবে কাজ করে, দুই অণু বিক্রিয়া করে, এবং এক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডের কার্বন সংখ্যার দ্বিগুণ কার্বন উৎপন্ন হয়। দেখো এখানে দুটো কার্বন আছে, চারটা, এখানে একটা আছে, দুটো, ফলে দ্বিগুণ কার্বন উৎপন্ন হয়। এই হলো ভার্জ বিক্রিয়া বা উর্জ বিক্রিয়া। অ্যালকিল হ্যালাইডের আরেকটা নেম বিক্রিয়া আমাদের জানা আছে, নেম রিয়াকশন, যাকে আমরা কলবের তড়িৎ বিশ্লেষণ বলে থাকি। কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেও আমরা অ্যালকেন তৈরি করতে পারি। ফলে বিভিন্ন জায়গা, বিভিন্ন পদ্ধতি থেকে আমরা কিন্তু অ্যালকেনগুলো তৈরি করতে পারি। আমরা দেখব কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা কিন্তু তৈরি করতে পারি কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। মনে থাকবে এটা একটা নেম রিয়াকশন। কি? কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ এই বিক্রিয়া অংশগ্রহণ করে। মনে থাকবে সোডিয়াম বা পটাশিয়াম লবণের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয়। তড়িৎ বিশ্লেষণে মনে থাকবে। তাহলে কলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা মনে থাকবে নিশ্চয়ই, সহজে আমরা বলতে পারবো। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াকে বলা হয় কলবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি, খুব সহজে এই জায়গা থেকে কিন্তু আমরা কাকে বলে, যদি বলে টিকা লিখতে বলে পরীক্ষায়, পরিচিতি দিতে বলে, ক্যাচ করতে বলে, শনাক্ত করতে বলে এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া বলো, সব কিছু কিন্তু এখান থেকে পারা উচিত। ফলে খুব ভালো করে ক্লাসগুলো ফলো করতে হবে, মনোযোগী হতে হবে, এবং অর্গানিক কেমিস্ট্রির বেস যদি খুব স্ট্রং হয় তাহলে পরবর্তীতে ক্লাস 12-এর যে আমাদের বড় বড় 4টা চ্যাপ্টার আছে সব পড়া কিন্তু অনেকটাই সহজ হবে। ফলে একটা নিখুঁত বেস তৈরি করা কিন্তু দরকার। তো এই কার্বক্সিলিক অ্যাসিড, এবং এক্ষেত্রে মনে রাখবে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়। প্লাটিনাম তড়িৎদ্বার মনে থাকবে, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়। সেই সঙ্গে অ্যানোডে অ্যালকেন উৎপন্ন হয়। অ্যানোডে অ্যালকেন উৎপন্ন, এই হলো বিক্রিয়াটা, অ্যালকেন উৎপন্ন হয়। এবার বিক্রিয়াটাতে দুই অণু কিন্তু মনে রাখবে, এখানেও কিন্তু দুই অণু বিক্রিয়া অংশগ্রহণ করে, দুই অণু অংশ নেয়। আমরা যদি ওরকম একটা বিক্রিয়ার উদাহরণ দেখি, যেমন CH3COO মানে পটাশিয়াম লবণ নিলাম, এরকম দুটো অণু বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে দুটো অণুকে আমি এইভাবে লিখছি, CH3COO, এটা হলো পটাশিয়াম অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিডের পটাশিয়াম অ্যাসিটেট, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডের পটাশিয়াম লবণ। একে যদি আমরা কি করি, গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে, তাহলে এই জায়গাটা কিন্তু জোড়া লেগে যাবে, CH3 বোঝা গেছে? তাহলে কি তৈরি হবে? অ্যানোডে CH3 তৈরি হবে ইথেন। এই বিক্রিয়াটাকেই বলা হয় কলবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। খুব সহজ বিক্রিয়া,
কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আমার কথা বোঝা গেছে? খুব সহজে বিক্রিয়াটা আমরা মনে রাখতে পারি। সেই সঙ্গে আমাকে এ বি সি যদি এর মধ্যে তিনটার মধ্যে দুটো দেওয়া থাকে তাহলে তৃতীয়টা আমরা খুব সহজে কিন্তু লিখতে পারবো। এই হলো কলবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া নবম পদ্ধতি। আমরা দশম পদ্ধতিতে চলে যাব, 10 নম্বর পদ্ধতিতে, যেখানে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। আমরা করে হাউস পদ্ধতি বলে বেশ ইম্পর্টেন্ট একটা পদ্ধতি আছে, সেই করে হাউস পদ্ধতিটা একটু দেখে নিব। করে হাউস পদ্ধতিতে আমরা কিভাবে অ্যালকেন তৈরি করতে পারি। এই পদ্ধতিগুলোর কিছু সীমাবদ্ধতা আছে, যেমন ভার্স পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে। বিজোড় সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন প্রস্তুতিতে এরা উপযুক্ত নয়। কিন্তু করে হাউস পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে জোড় বিজোড় যে কোনো সংখ্যায় অ্যালকেন আমরা খুব সহজে তৈরি করতে পারি। ফলে ইম্পর্টেন্সের দিক দিয়ে করে হাউস পদ্ধতিটাও বেশ ইম্পর্টেন্ট। আমরা 11তম 10তম পদ্ধতি দেখে নিব, করে হাউস পদ্ধতি। করে হাউস পদ্ধতিটা বেশ 2-3টা ধাপে সম্পন্ন করা হয় এবং 2-3টা ধাপের ক্ষেত্রে আমরা দেখে নিব। একটু করে হাউস পদ্ধতিটার একটু ছোট্ট স্টেটমেন্ট আমরা মনে রাখার চেষ্টা করব, যেটা অ্যালকিল হ্যালাইড থেকেই শুরু হয়। অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া, অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়াটা ঘটে বিভিন্ন ধাপে ঘটে। যেমন প্রথম ধাপে অ্যালকিল লিথিয়াম তৈরি হয়, কারণ লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, অ্যালকিল লিথিয়াম গঠন হয়। অ্যালকিল লিথিয়াম সংক্ষেপে লেখা হলো অ্যালকিল লিথিয়াম, মনে থাকবে। দ্বিতীয় ধাপে সেটা কিউপ্রিক হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়। এর সঙ্গে বিক্রিয়ায় কিউপ্রিক হ্যালাইডের সঙ্গে বিক্রিয়ায় লিথিয়াম, মনে রাখবে, লিথিয়াম অ্যালকিল কিউপ্রেট উৎপন্ন হয়। কিউপ্রেট সংক্ষেপে বলা হলো। তাহলে প্রথম ধাপে অ্যালকিল লিথিয়াম তৈরি হয়। দ্বিতীয় ধাপে অ্যালকিল কিউপ্রিক হ্যালাইডের সঙ্গে বিক্রিয়ার ফলে লিথিয়াম অ্যালকিল কিউপ্রেট উৎপন্ন হয়। এবং তৃতীয় ধাপে, মনে রাখবে, তৃতীয় ধাপে অন্য একটা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়। অন্য অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকেন গঠন। খুব সংক্ষেপে যদি বিক্রিয়াটাকে আমি নোটবুক তৈরি করার চেষ্টা করি তাহলে এই কথাটা আমরা মনে রাখতে পারি। করে হাউস পদ্ধতির একদম সংক্ষিপ্ত রূপ। অ্যালকিল হ্যালাইড দিয়ে বিক্রিয়াটা শুরু হবে। প্রথম ধাপে লিথিয়ামের সঙ্গে বিক্রিয়ায় অ্যালকিল লিথিয়াম তৈরি হবে। উৎপন্ন যৌগটার সাথে কিউপ্রিক হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকিল লিথিয়াম অ্যালকিল কিউপ্রেট উৎপন্ন হবে, যেটা আবার অন্য একটা অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া করে নতুন একটা অ্যালকেন তৈরি হবে। আমরা উদাহরণ দিয়ে জিনিসটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন দেখো, আমি একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, অ্যালকিল হ্যালাইড ব্রোমাইড নিলাম। এর সাথে যখন লিথিয়ামের বিক্রিয়া ঘটাবো তখন তৈরি হবে অ্যালকিল লিথিয়াম। ব্রোমিন চলে যাবে, লিথিয়াম ঢুকে যাবে। এই অ্যালকিল লিথিয়াম তৈরি হলো, বোঝা গেছে নিশ্চয়ই। অ্যালকিল লিথিয়াম, এবার অ্যালকিল লিথিয়ামের সাথে আমরা কিউপ্রিক, মনে করো কিউপ্রিক আয়োডাইডের বিক্রিয়া ঘটালাম। কিউপ্রিক আয়োডাইড, তাহলে কিউপ্রিক আয়োডাইডের বিক্রিয়া ঘটালে এক্ষেত্রে কী হবে, কপারটা ঢুকে যাবে, ফলে তৈরি হবে ডাই অ্যালকিল। আবার বলছি, এখানে যেটা তৈরি হবে ডাই অ্যালকিল লিথিয়াম কিউপ্রেট তৈরি হবে। এই যৌগটাকে একটু কারেকশন করে লিখি, ডাই অ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, এই যৌগটা তৈরি হবে। ফলে CH3CH হোল টু আইচ CuLi, এই যৌগটা তৈরি হবে ডাই অ্যালকিল লিথিয়াম কিউপ্রেট। উৎপন্ন যৌগটার সাথে যখন আর একটা নতুন একটা অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটানো হবে তখন এক্ষেত্রে কিউপ্রিক লিথিয়াম বেরিয়ে চলে যাবে এবং এই যৌগটা তৈরি হবে। এই বোঝা গেছে যৌগটার নাম কি। যৌগটার নাম যদি 1 2 3 4 একটা শাখা আছে,
ফলে এর নাম হবে 2-মিথাইল বিউটেন। এইভাবে আমরা একটা অ্যালকেন তৈরি করতে পারি করে হাউস পদ্ধতিতে, যদিও 2-3টা ধাপ, কিন্তু আমি ইচ্ছা মতন এখানে কার্বন নিয়ে সেই কার্বন সংখ্যাটাকে অ্যাডজাস্ট করতে পারি। ফলে প্রতিসম, অপ্রতিসম, বিজোড় সংখ্যক কার্বন, জোড় সংখ্যক কার্বন প্রস্তুতিতে কিন্তু করে হাউস পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। আর এজন্য করে হাউস পদ্ধতি অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু মনে রাখতে হয়। ঠিক আছে, আমরা এবার চলে যাব, আরও আমাদের 2-1টা পদ্ধতি জানা আছে যেখান থেকে আমরা তৈরি করতে পারবো অ্যালকেন। আমরা খুব সহজে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াগুলোকে মনে রাখার চেষ্টা করব। আমরা ওরকমই 2-1টা পদ্ধতি দেখে নিব যেখান থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। ঠিক আছে, ওরকমে আমরা দেখব 11 নম্বর পদ্ধতি। বোঝা গেছে? 11 নম্বর পদ্ধতিতে আমরা দেখে নিব। তো তোমরা বলতে পারবে, আমরা যে এই যে করে হাউস পদ্ধতি দেখলাম তাতে তোমরা বলতে পারো এই যৌগটার ক্ষেত্রে কি হবে। মনে করো CH3CH2 আয়োডিন, একে আমরা দিলাম লিথিয়াম, বলো তো এই জায়গাটা কি হবে? বোঝা গেছে? এটা যদি এ হয় তো বলতে পারবে এই জায়গাটা কি হবে। একে যখন CuCl2 তাহলে বিটা কি হবে, এবং একে যখন আমরা CH3 মনে করো Cl দেওয়া হলো, CH3CH2Cl দেওয়া হলো, তাহলে সিটা কি হবে বলো তো? এই ABC শনাক্ত করতে পারবে? আমরা 11তম পদ্ধতি দেখে নিব। 11তম পদ্ধতিতে খুব ভালো একটা পদ্ধতি, অজৈব কার্বাইড যৌগ থেকে আমরা কিন্তু খুব সহজে তৈরি করতে পারি। মনে থাকবে, অজৈব কার্বাইড থেকে, এই অজৈব যৌগ থেকেও আমরা জৈব যৌগ তৈরি করতে পারি। যেমন অজৈব কার্বাইড থেকে আর্দ্র বিশ্লেষণ দ্বারা আমরা খুব সহজে তৈরি করতে পারি। যেমন অজৈব কার্বাইড, অ্যালুমিনিয়াম কার্বাইড, এই যৌগটার নাম অ্যালুমিনিয়াম কার্বাইড। এইভাবে অজৈব কার্বাইডের সাথে যদি জলের বিক্রিয়া ঘটানো যায় তাহলে মিথেন তৈরি হয়, সেই সঙ্গে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়। এভাবে আমরা অজৈব কার্বাইড থেকেও কিন্তু হাইড্রোকার্বন তৈরি করতে পারি। ফলে আজকে থেকে মনে রাখবে, অজৈব কার্বাইড থেকেও হাইড্রোকার্বন তৈরি করা যায়। আমাদের শেষ পদ্ধতি যেটা, সেটা আমরা খুব সহজে কিন্তু অ্যালকিন থেকে তৈরি করতে পারি। মনে রাখবে, অ্যালকিল বরেন যৌগটার নাম মনে রাখবে, অ্যালকিল বরেন দ্বারা। খুব ভালো একটা পদ্ধতি অ্যালকিল বরেন দ্বারা। যেমন অ্যালকিন থেকে আমরা তৈরি করতে পারি অ্যালকিন, এই সক্রিয় অ্যালকিনের সাথে যদি ডাইবরেনের বিক্রিয়া ঘটানো যায়, এই যৌগটার নাম ডাইবরেন। আর এটা হলো প্রোপিন বা প্রোপ 1 অ্যালকিন। এর সাথে ডাইবরনের বিক্রিয়া ঘটালে ট্রাই অ্যালকিল বরেন তৈরি হয়, এই ট্রাই অ্যালকিল বরেন তৈরি হয়। আর ট্রাই অ্যালকিল বরেনকে যদি আম্লিক আর্দ্র বিশ্লেষণ করা যায় তাহলে অ্যালকেন পাওয়া যায়। খুব ভালো একটা পদ্ধতি অ্যালকেন প্রস্তুতি, যেমন প্রোপেন পাওয়া যায়। এই পদ্ধতিটাকে বলা হয় অ্যালকিল বরেন পদ্ধতি। ফলে এই হলো 12টা পদ্ধতি আমরা পেলাম যেখান থেকে আমরা খুব সহজে কিন্তু অ্যালকেন তৈরি করতে পারি। মনে থাকবে, এখানে একটা ছোট্ট কথা মনে রাখার চেষ্টা করবে, যে সমস্ত যৌগ থেকে, যে সমস্ত কার্বাইড থেকে অ্যালকেন পাওয়া যায়, মিথেন পাওয়া যায়, যে সমস্ত কার্বাইডের আর্দ্র বিশ্লেষণের ফলে মিথেন পাওয়া যায়, সেই সমস্ত যৌগকে আমরা মিথানাইট যৌগ বলি। তাহলে যেসব কার্বাইড থেকে বা যেসব কার্বাইড জলের সঙ্গে বিক্রিয়ায় মিথেন উৎপন্ন করে তাদের কি বলে? তাদের কার্বাইড বলে, তাদের মিথানাইট বলে, মিথানাইট বলা হয়,
এই মিথানয়েড মনে থাকবে। এই হলো বিভিন্ন জায়গা থেকে আমরা দেখলাম। আজকের আলোচনার বিষয়বস্তু নিশ্চয়ই বোঝা গেছে। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করলাম এবং অর্গ্যানিক কেমিস্ট্রি খুব ভালো করে, জৈব রসায়ন শুরুটা খুব ভালো হওয়া চাই। আজকের প্রথম ক্লাস সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনের প্রস্তুতি নামকরণ দেখলাম এবং এদের প্রস্তুতির যে বিভিন্ন পদ্ধতি, 12টা পদ্ধতি নিয়ে আমরা আজকে কথা বললাম। সবগুলো পদ্ধতি ধীরে ধীরে মনে রাখার চেষ্টা করতে হবে, মনে থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।